সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। এদিকে বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে হিজবুল্লাহ, বলছে মার্কিন গোয়েন্দা। জানাবো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, এমন প্রমাণ নেই, বলছে আইএ প্রধান। সর্বশেষ আইসিসির বিচারকের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি। প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবারের আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের হাহরটিম বিমান ঘাঁটিতে লক্ষ্যবস্তু করেছে, যা ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে। ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ জানায় এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ। অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থাপনাগুলো আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের হুনিন বেরাকে রামিম ব্রিগেডের কমান্ডো সেন্টারে একটি ড্রোন হামলা চালায়। সেখানে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ আরও জানায় যে তারা শেখ দান্নন গ্রামের উত্তরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর 146তম ডিভিশনের একটি লজিস্টিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং আকাশ শহরের উত্তরে স্রোগা ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। এই অভিযানগুলোর অংশ হিসেবে তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেলনাভ বিমান ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। আর এসব হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে হিজবুল্লাহ। ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলমর্গেন বলেছেন, বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, তবে তাদের ইসরায়েলের সঙ্গে সীমান্তে ইসতাল বাহিনী এখনও প্রায় অক্ষত রয়েছে। গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহ অনেক আগে থেকেই বিশাল রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি সংগ্রহ করেছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থানে শুরু করেছিল। হোলমর্গেন বলেন, নেতৃত্বের ক্ষতি তাদের সংগঠিত হওয়ার ক্ষমতায় প্রভাব ফেলেছে এবং কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতা কমেছে। তবে দক্ষিণে তাদের স্থল বাহিনী কিছুটা অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিদেশি হামলার সম্ভাবনা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। এদিকে মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বাহিনীর অন্তত 100 সেনাকে হত্যা করেছে এবং 1000-এর বেশি সেনাকে আহত করেছে, যখন ইসরায়েল গত মাসে চতুর্থবারের মতো লেবাননে আক্রমণ করেছে, যদিও গ্রুপটি এখনও তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি। হাইফার মেয়র ইয়োনা ইয়োহাব দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ইয়োনা ইয়াহাব বলেছেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। ফার্স্টোডের মতে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননে ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এবং একই সঙ্গে মিডিয়াগুলো বলছে যে উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই। ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল গাই আমোসি ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন প্রমাণ নেই, বলছে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে এই কথা বলেন তিনি। বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে COP20 এর ফাঁকে আইএইএ এর প্রধান গ্রোসি স্পষ্ট করে বলেন,
তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথিত নিরাপত্তা ইস্যুগুলো সমাধানের বিষয়ে তিনি আশাবাদী। আইএইএ বলেন, এই যে আস্থার অভাব, এটা এমন একটি ভবিষ্যতের ইঙ্গিত যেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াতে পারে। এটা আমরা হতে দিতে পারি না। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি নিয়ে আইএইএ উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে রাফেল গ্রোসি স্পষ্ট করে বলেন, আইএইএর কাছে এমন কোনো প্রমাণ নেই যা এই দাবিকে সমর্থন করে। এর আগে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেছিলেন, ইরান সফরের উদ্দেশ্যে দেশটি পরমাণু কর্মসূচি ইস্যুতে বাকি থাকা বিষয়গুলো নিয়ে কূটনীতিক সমাধান খোঁজা। ভবিষ্যতে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে রাফেল গ্রোসি বলেন, এটি কোনো গোপন বিষয় নয়। নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই এ বিষয়ের সমাধান খুঁজছে। ইরান সফরে গ্রোসি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। 2 সপ্তাহ আগে আইএইএর প্রধানের সঙ্গে ভিয়েনায় সাক্ষাতের পর ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাসেম গরিবাবাদি ঘোষণা করেন, গ্রোসির এই সফর ইরান ও সংস্থাটির মধ্যে চলমান যোগাযোগের ধারাবাহিকতা এবং 2023 সালের 4 মার্চ দুই পক্ষের যৌথ বিবৃতির আলোকে নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলো পেশাদার দৃষ্টিকোণ থেকে ও পক্ষপাতিত্ব ছাড়াই সমাধানের লক্ষ্যে নেওয়া পদক্ষেপের অংশ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি মিলে 2015 সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় একটি পরমাণু চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পরেই ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতিগুলো থেকে সরে আসে ইরান। এর আগে পশ্চিমা দেশগুলো জাতিসংঘের সনদের 7ম অধ্যায়ের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে উপস্থাপন করে এবং এর সমাধান সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে করার চেষ্টা করে। আইসিসির বিচারকের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাশিয়ার শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্যতম বিচারক হাইকেল বেন মাহফুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। সোমবার মস্কোর একটি আদালতে পরোয়ানা জারি করেছে। রুশ বার্তা সংস্থা তাস আদালতের এক মুখপাত্রের বরাতে জানায়, ওই বিচারকের নাম ইতিমধ্যে রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতে নথিভুক্ত করা হয়েছে। এর অর্থ হাইকেল যদি কখনো রাশিয়া সফর আসেন তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন তিনি। এছাড়া হাইকেল যদি নেদারল্যান্ড ছেড়ে অন্য কোনো দেশে যান তাহলে ঝুঁকি থাকবে, কারণ যে দেশ সফরে তিনি যাবেন সেই দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে সোপর্দ করতে পারে। গত জুন মাসে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং রুশ সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন তিনি। এই পদক্ষেপ নেওয়ার 5 মাসের মধ্যে তার বিরুদ্ধে একই পাল্টা পদক্ষেপ নিল মস্কো। আইসিসির বিচারকের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাশিয়ার শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্যতম বিচারক হাইকেল বেন মাহফুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। সোমবার মস্কোর একটি আদালতে পরোয়ানা জারি করেছে। রুশ বার্তা সংস্থা তাস আদালতের এক মুখপাত্রের বরাতে জানায়, ওই বিচারকের নাম ইতিমধ্যে রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতে নথিভুক্ত করা হয়েছে। এর অর্থ হাইকেল যদি কখনো রাশিয়া সফর আসেন তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন তিনি। এছাড়া হাইকেল যদি নেদারল্যান্ড ছেড়ে অন্য কোনো দেশে যান তাহলে ঝুঁকি থাকবে, কারণ যে দেশ সফরে তিনি যাবেন সেই দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে সোপর্দ করতে পারে। গত জুন মাসে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং রুশ সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন তিনি। এই পদক্ষেপ নেওয়ার 5 মাসের মধ্যে তার বিরুদ্ধে একই পাল্টা পদক্ষেপ নিল মস্কো।